আরাকান থেকে ছোড়া গুলির আঘাতে কক্সবাজারের টেকনাফে কিশোরী নিহত। জনমনে আতঙ্ক। আন্তর্জাতিক আদালতে আবারও শুরু হচ্ছে মিয়ানমারে গণহত্যা মামলার শুনানি। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল নিষ্পত্তির দ্বিতীয় দিনের শুনানি। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির সমন্বয় সভা। নির্বাচন সামনে রেখে সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থাপনার দাবি। ইশতেহারে প্রতিশ্রুতি চায় ক্যাব। নতুন বাস্তবতায় গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক দলগুলো। ইন্টারনেট বন্ধ করে গণহত্যা মামলায় জয়পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় চলছে আসামি পক্ষের সাক্ষ্য গ্রহণ। এবং 13,000 কোটি টাকা বকেয়া নিয়ে বিরোধ মেটাতে সরকারকে সমঝোতার প্রস্তাব। 6 বছর মামলা চালিয়ে সালিশের সমাধান চায় 2 মোবাইল অপারেটর। খতিয়ে দেখছে বিটিআরসি। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের সময় ছোড়া গুলির আঘাতে কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ হয়ে এক কিশোরী নিহত হয়েছে। বিজিবি জানায় ভোরে টেকনাফ সীমান্তের কাছে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও জান্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। গোলাগুলির শব্দে ঘুম ভাঙে টেকনাফবাসীর। এক পর্যায়ে বাংলাদেশে এক কিশোরী তাদের ছোড়া গুলিতে নিহত হন। আতঙ্ক ছড়িয়ে পড়ে টেকনাফ সীমান্ত এলাকায়। এদিকে মিয়ানমারের অভ্যন্তরের গোলাগুলিতে ওপারে আতঙ্কিত হয়ে কোনো রোহিঙ্গা যাতে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করতে না পারে এ বিষয়ে সতর্ক অবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে আবার শুরু হচ্ছে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যার মামলার শুনানি। 12 জানুয়ারি থেকে শুরু হওয়া 2 সপ্তাহব্যাপী এই শুনানিতে ন্যায়বিচারের পাশাপাশি নিজ জন্মভূমিতে সম্মান ও নিরাপত্তা নিয়ে ফিরে যাওয়ার আশায় তাকিয়ে আছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখো রোহিঙ্গা। তাদের প্রত্যাশা পূর্ণ নাগরিকত্ব ও নিরাপত্তার নিশ্চয়তা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার 3 নম্বর রোহিঙ্গা ক্যাম্প। রাস্তার পাশে একটি চায়ের দোকানে বসে মোবাইল ফোনের স্ক্রিনে চোখ গেঁথে রেখেছেন কয়েকজন রোহিঙ্গা। মোবাইলে ভেসে উঠছে একটি খবর, মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা গণহত্যা মামলার শুনানি শুরু হচ্ছে আন্তর্জাতিক আদালতে। ইউটিউব তাই গুগলস তাই ফেসবুকের মাঝে আগাগোড়া বিভিন্ন ধরনের সাথে মিডিয়া করে তাই বিভিন্ন শুধু এনায়েতুল্লাহ নন, উখিয়া ও টেকনাফের প্রতিটি আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের দৃষ্টি এখন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজের দিকে। মানে আইসিজি কেসর আইসিজি কুড়োর আদালতর দ্বারা আসামত গরির ফুরা রোহিঙ্গা কমিউনিটি সাইড মানে আর কোনো কথা আনার কি ভাইম বলি। মিয়ানমারের বিরুদ্ধে এই মামলাকে দেখা হচ্ছে ঐতিহাসিক হিসেবে। প্রায় 1 দশকের মধ্যে আইসিজেতে এটি প্রথম গণহত্যা মামলা, যার শুনানি হচ্ছে গুণাগুণ বিচার এবং মেরিটের ভিত্তিতে। গাম্বিয়ার দায়ের করা এই মামলার শুনানি চলবে 2 সপ্তাহ। রোহিঙ্গা কমিউনিটির নেতারা বলছেন, গণহত্যায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে আর কোনো রাষ্ট্র এমন অপরাধ করতে সাহস পাবে না। আর রোহিঙ্গার ফুলফিল হক হিন আরা ইনশাআল্লাহ ব্যাক ফাইম বলি হেদুর ফুরা আশা আগিয়ে হাতিন। আর সম্ভাব্য ইতিবাচক রায় মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই মামলা সংক্রান্ত বিষয় রোহিঙ্গাদের পক্ষে একটি পজিটিভ সিদ্ধান্ত তারা জানাবেন। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে বসবাস করছে মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা 15 লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। অন্য প্রসঙ্গ, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের ওপর চলছে দ্বিতীয় দিনের শুনানি। এর আগে ভোটের মাঠের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সশস্ত্র বাহিনী সহ 16 বিভাগ এবং সংস্থার সঙ্গে সমন্বয় সভা করে নির্বাচন কমিশন। সকাল 9টায় নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে আইন শৃঙ্খলার সমন্বয় সভা শুরু হয়। বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক সহ সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। ভোটে সহিংসতা ঠেকাতে আরও জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেয় ইসি।
এরপর সকাল 10টায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের ওপর শুনানি শুরু করে ইসি। আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। আমাদের যে সম্পদের বিবরণী 28শে ডিসেম্বর থেকে সমস্ত সম্পদের বিবরণী হলফনামায় অ্যাডভোকেটের সাইন সহ নোটারি সহ জমা দিয়েছিল। হলফনামায় এবং ব্যক্তিগত তথ্যে কিছু ত্রুটি ছিল, এগুলি ফিল আপ করে দেওয়ার পর আল্লাহ রহমত আজকে আমি অ্যাকসেপ্ট। আপিল করার পরে আজকে শুনানি হলো। শুনানিতে হলফনামাটি সংশোধন করে আপিল করেছি। আজকের শুনানিতে আমাদের নির্বাচন কমিশনার শুনানির পরে আমাদেরটি বৈধ ঘোষণা করেছে। আমার মনোনয়নটি বাতিল হয়েছিল, পরবর্তীতে আমি আপিল করার পর আজকে আমার মনোনয়নটি মঞ্জুর হয়েছে। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, এখন পর্যন্ত শুনানি 35টি আপিল দায়েরকৃত আপিলের শুনানি শেষ হয়েছে এবং এই 35টির মধ্যে 27টি মঞ্জুর হয়েছে। অর্থাৎ রিটার্নিং কর্মকর্তারা যে সিদ্ধান্ত দিয়েছিল তার বিরুদ্ধে গিয়েই কিন্তু কমিশন সিদ্ধান্ত দিচ্ছে। অর্থাৎ ধরে নিতে হবে যে রিটার্নিং কর্মকর্তারা যারা সম্ভাব্য প্রার্থীরা যাদের বাতিল হয়েছিল তারা যে অভিযোগগুলো করেছিল যে ঠুনকো ভুলের কারণে তাদের মনোনয়নপত্রটি বাতিল করেছে রিটার্নিং অফিসার, সেটা কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে নির্বাচন কমিশনের আপিলের মাধ্যমেই। অর্থাৎ যেখানে একেবারেই ছোট ছোট ভুলের কারণে সে সময় বাদ পড়লেও আজকে নির্বাচন কমিশন কিন্তু সেদিকে নিরপেক্ষতা পালন করছেন এবং দেখা যাচ্ছে যে এই যেমন সকাল থেকে 35টি যে আপিলের শুনানি হয়েছে সেই শুনানিতে 27টি মঞ্জুর করেছে নির্বাচন কমিশন, এর মধ্যে 3টি মাত্র স্থগিত রয়েছে। অর্থাৎ তিনজন সম্ভাব্য প্রার্থীকে সময় দিয়েছেন কিছু কাগজপত্র আনার জন্য এবং বাকি 5টি শুধু নামঞ্জুর হয়েছেন। অর্থাৎ নির্বাচন রিটার্নিং অফিসারের বিরুদ্ধে যে 35টি যে আপিল দায়ের করেছিল সম্ভাব্য প্রার্থীরা, সেক্ষেত্রে মাত্র 5টি বাতিল হয়েছে। ধরেই নেওয়া যাচ্ছে যে সেই ভুলগুলো ছোট ছোট ছিল, ছোট ছোট থাকার কারণে নির্বাচন কমিশন সেগুলো কিন্তু সদয় হয়েছেন এবং সেগুলোকে তারা মঞ্জুর করে নিয়েছেন। অর্থাৎ প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছে। আর বাকি যে কয়জন আমরা জানতে চেয়েছিলাম যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা কি করবেন, 2-1জন শুধু বলেছে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন, বাকিরা কিন্তু আর কোনো কথাই বলেননি। এবং এখন এই মুহূর্তে বিরতি চলছে, তারপরে দুপুর 2টার সময় আবার শুরু হবে। আর বাকি 35 জনের আপিল শুনানি করবে নির্বাচন কমিশন। অর্থাৎ আজকে দ্বিতীয় দিনে 70 জনের শুনানি করার কথা রয়েছে নির্বাচন কমিশনের। এদিকে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আবারও বৈঠকে বসেছিল, সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিক নির্দেশনা দিয়েছেন এবং নির্বাচন কমিশন কঠোর হওয়ার জন্য আবারও নির্দেশ দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীকে। এখন পর্যন্ত নির্বাচন কমিশনে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁয়ে। নির্বাচন সামনে রেখে সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থাপনার দাবি উঠছে নানা মহলে। নতুন বাস্তবতায় রাজনৈতিক দলগুলো গুরুত্ব দিচ্ছে এ বিষয়ে। বিএনপি বলছে ভোক্তাদের অধিকার নিশ্চিতে নানা পরিকল্পনা থাকবে ইশতেহারে। যে কোনো পর্যায়ের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বলছে জামাত। অন্যদিকে সিন্ডিকেট ভাঙতে মাঝারি পর্যায়ের ব্যবসায়ীদের সুবিধা বাড়ানোর পরিকল্পনা এনসিপির। হাসান ওয়ালির রিপোর্ট। ভরলাম, জরিমানা করলাম, সেটা হয়তো করা সম্ভব, কিন্তু তাদের যে ক্রাইসিসটা হঠাৎ করে তৈরি হবে আমাদের তো সেটা সইতে কষ্ট হবে। সিন্ডিকেট আছে, সিন্ডিকেট ভাঙবো বা কিছু ধরনের কথা তো বলি। শক্তিশালী বাজার সিন্ডিকেটের কাছে কর্তা ব্যক্তিদের এমন অসহায়ত্বের দৃশ্য চিরচেনা। ফলে বছরের পর বছর সাধারণের গলার কাটা দ্রব্যমূল্যের চড়া দাম। পেঁয়াজ, ডিম, তেল থেকে শুরু করে গ্যাস, সবকিছুতেই সাধারণের গলা চেপে ধরে মুনাফা করে সিন্ডিকেট। পরিবর্তিত পরিস্থিতিতে এবারে নির্বাচন সামনে রেখে জোরে সোরে দাবি উঠছে সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থা নিশ্চিতের। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ নিয়ে ইশতেহারে দলগুলোর সুনির্দিষ্ট প্রস্তাবনা চায় ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো। গ্যাস সিলিন্ডারের দাম 700 থেকে 800 টাকা বাড়িয়ে দিয়েছে, এটা কিন্তু এই সিন্ডিকেট চক্র। এই দ্রব্যমূল্য নিয়ে যে ব্যবসায়িক সিন্ডিকেট, সেই বিষয়ে মানে আমাদের যে রাজনৈতিক দল নির্বাচনী স্তরে সুস্পষ্ট তাদের বক্তব্য চাই যে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে। এনসিপি বলছে মাঝারি ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিতে নজর দিতে চায় তারা। ইশতেহারেও থাকবে তার সুনির্দিষ্ট পরিকল্পনা। জায়ান্ট যারা ব্যবসায়ী হয়ে যান তারা বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কারসাজি করার বেশি চেষ্টা করেন। ফলে এই মাঝারি এবং অন্যান্য যে ব্যবসায়ী যাদের আছে
ওদের তাদেরকে অবশ্যই সিন্ডিকেট মুক্তভাবে তাদেরকে স্বাধীন ব্যবসা করার জায়গাটা তৈরি করতে হবে এবং সেটা এনসিপি অবশ্যই বিবেচনা করবে। দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা জামায়াতের, মেয়াদ ভিত্তিক কার্যক্রমের পরিকল্পনা দলটির। আমাদের প্রথম বক্তব্যই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, নিত্য প্রয়োজনীয় জিনিস সহ জনগণের স্বস্তিদায়ক একটি জীবন যাপনের জন্য যে ধরনের সিদ্ধান্ত নেওয়া দরকার আমাদের ম্যানিফেস্টোতে আমরা এই কথাগুলোকে নীতিগতভাবে আনছি। ভোক্তাদের স্বার্থ রক্ষায় নানা উদ্যোগ নেওয়ার পরিকল্পনা বিএনপিরও। রাষ্ট্র মেরামতের সবকিছু নিয়েই ইশতেহার প্রণয়নের কথা বলছে দলটি। আমার মনে হয় যে ইশতেহারে আসার আগেই আমরা যে কয়টা জিনিস নিয়ে জনগণের কাছে যাচ্ছি, 1 নম্বর হলো ফ্যামিলি কার্ড, 2 নম্বর হলো হেলথ কার্ড, এগুলোকে আমরা যদি পরিবর্তন করতে পারি তাহলে রাষ্ট্র মেরামতের এক ধাপ এগিয়ে যাব আমরা। তবে শুধু প্রতিশ্রুতি নয়, বরং তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগের কথা বলছেন ক্যাব সভাপতি। এই দল সরকার গঠন করবে, তারা যদি এই জায়গাটায় যদি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি এবং সেটা যদি বাস্তবায়ন না করতে পারে, তারা যদি আবার সেই আগের মতো জিম্মি দশায় পড়ে ব্যবসায়ীদের, তাহলে কিন্তু তারা অজনপ্রিয় হবে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের কয়েকদিনের মাথায় শুরু হবে পবিত্র রমজান। নতুন সরকার দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখবে এমন প্রত্যাশা সাধারণের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ইন্টারনেট বন্ধ করে গণহত্যা মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। আফজাল, জুলাই আগস্টের আন্দোলন যখন চলছিল তখন হুটহাট করেই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছিল এবং একই সঙ্গে সামাজিক যে মাধ্যমগুলো রয়েছে সেই মাধ্যমগুলোও বন্ধ করে দেওয়া হয় এবং প্রসিকিউশন যেটি বলছে যে সে সময় ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে মূলত পুলিশ কর্তৃক এবং আওয়ামী লীগের ক্যাডার বাহিনী কর্তৃক ছাত্র জনতার ওপর যে নৃশংসতা চালানো হয়েছিল সেই নৃশংসতা আড়াল করতেই মূলত ইন্টারনেটগুলো বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ ছাত্র জনতার ওপর যে গণহত্যা চালানো হচ্ছিল সেটি ধামাচাপা দিতে এবং গণহত্যা বা হত্যাযজ্ঞের যে আলামতগুলো সেগুলো ধ্বংস করতেই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এই অভিযোগেই সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ আনা হয়েছিল এবং অভিযোগ আনানোর পরে আদালত সেই অভিযোগটি আমলে নিয়েছেন এবং আমলে নেওয়ার পরে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। কিন্তু তারা দেশের বাইরে যেহেতু সজীব ওয়াজেদ জয় পলাতক রয়েছেন, তারকে হাজির করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তিনি হাজির হননি। সে কারণে তার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে জুনায়েদ আহমেদ পলক যেহেতু কারাগারে রয়েছেন তার পক্ষে আইনজীবীরা এই মামলার শুনানি করছেন। আজকে রাষ্ট্রপক্ষ তাদের এই দুইজনের বিরুদ্ধে অর্থাৎ জয় এবং পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শুরু করেছেন। সেই শুনানিটি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলছে এবং প্রসিকিউশন আশা করছে তাদের বিরুদ্ধে বিচার শুরু করার মতো যথেষ্ট তথ্য প্রমাণ, সাক্ষ্য প্রমাণ তাদের হাতে রয়েছে এবং তাদের বিচার শুরু হবে এমনটি তারা প্রত্যাশা করছেন। আর যেটি বলে রাখি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলার সাফাই সাক্ষ্য গ্রহণ হয়েছে। এই মামলার পুলিশ ইন্সপেক্টর, তিনি এই মামলার আসামি, তিনি নিজেই আদালতে সাফাই সাক্ষী দিয়েছেন এবং তিনি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষীর ডকে দাঁড়িয়ে তিনি দাবি করেছেন তিনি নির্দোষ এবং তিনি শুধুমাত্র দায়িত্ব পালন করেছেন, কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত তিনি ছিলেন না। এবং আসামি আরাফাত পুলিশ ইন্সপেক্টর তার সাফাই সাক্ষীর পরে তাকে এখন জেরা করছে প্রসিকিউশন। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সংস্কার চাইলে সবাইকে গণভোটে অংশ নিতে হবে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। স্বৈরাচার চলে যাওয়ায় খুশি হয়ে বসে থাকার সুযোগ নেই মন্তব্য করে উপদেষ্টা বলেন, গণতন্ত্র চাইলে নাগরিকদের নিজ অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে। দেশে গণতন্ত্র চলে আসতে প্রত্যেকটা নাগরিককে তার ভোটাধিকার প্রয়োগে সচেতন এবং সতর্ক হতে হয়। আপনাদের ভালো বুঝে আপনারা সাধারণ নির্বাচনে ভোট দেবেন আর গণভোটে সংস্কারের যে প্রস্তাবনাগুলো আছে যদি সত্যি ক্ষমতার ভর শাসক গোষ্ঠীর কাছ থেকে জনগণের কাছে নিতে চান তাহলে সংস্কারের পক্ষে থাকবেন।
অডিটের 13,500 কোটি টাকা বকেয়া নিয়ে চলা বিরোধ মেটাতে সরকারকে সমঝোতার প্রস্তাব দিয়েছে গ্রামীণফোন ও রবি। এই ইস্যুতে 6 বছর ধরে মামলা চালিয়ে অপারেটর দুটি এখন সালিশে সমাধান খুঁজছে। তারা বলছে এতে সময়, সম্পদ ও পারস্পরিক স্বার্থ বজায় থাকবে। সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির বিষয়টি খতিয়ে দেখছে বিটিআরসিও। শুভ খানের রিপোর্ট। আর্থিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে 2016 সালে গ্রামীণফোন ও রবিতে অডিট বা নিরীক্ষা করে বিটিআরসি, যেখানে 1996 সাল থেকে 2014 সাল পর্যন্ত তরঙ্গের মূল্য পরিশোধ, লাইসেন্স ফি, করভ্যাট সহ বিভিন্ন বিষয়ে নিরীক্ষা হয়। ওই নিরীক্ষার পর গ্রামীণফোনের কাছে 12,580 কোটি টাকা এবং রবির কাছে 867 কোটি 23 লাখ টাকা পাওনা বাবদ দাবি করে বিটিআরসি। এই দাবি নিয়ে আপত্তি থাকলেও গ্রামীণফোন 2000 কোটি টাকার বেশি এবং রবি পরিশোধ করেছে 138 কোটি টাকা। এর মধ্যে 2019 সালে বিটিআরসির পাওনা দাবির বিপরীতে আদালতে পৃথক মামলাও করে অপারেটর দুটি। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর বকেয়া পাওনার বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তির অনুরোধ জানিয়ে বিটিআরসিকে চিঠি দিয়েছে গ্রামীণফোন ও রবি। চিঠিতে গ্রামীণফোন বলেছে নিরীক্ষা দাবির টাকা নিয়ে 6 বছর ধরে মামলা চলছে। দীর্ঘ সময়, প্রক্রিয়া এবং কারিগরি জটিলতা বিবেচনায় তারা এখন বিষয়টি সালিশি পদ্ধতিতে নিষ্পত্তি চায়। পারস্পরিক স্বার্থ বজায় রাখতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রবি। যেভাবে অডিটটা করা হয়েছিল সেটা নিয়েও অনেক প্রশ্ন আছে, সুতরাং আরবিট্রেশনে যদি এটা একটা অ্যামিকেবলি সেটেল হয়, উই ওয়েলকাম দ্যাট। যেটাই সলিউশন আসুক, যেহেতু এটা লিগালি সাপোর্টেড, বোথ দ্য পার্টি উইল বি এবল টু স্ট্যান্ড অন দিস। একসময় বিরোধ নিষ্পত্তি নিয়ে কোনো ধরনের আলোচনায় যেতে না চাইলেও বর্তমানে সালিশের মাধ্যমে সমাধান করার বিষয়টি খতিয়ে দেখছে বিটিআরসি। টেলিকম ইন্ডাস্ট্রির 93-94% রেভিনিউ আসে হচ্ছে মোবাইল অপারেটরের কাছ থেকে। সো ওনাদের একটা ডিসপিউট এইভাবে হুট করে আরবিট্রেশনে যাওয়ার আগে আইনগত ভিত্তি, সুবিধা অসুবিধা সরকারের সাথে আলোচনা করব, তারপরে সিদ্ধান্ত নিব আমরা। বর্তমানে দেশের 8.5 কোটি গ্রাহককে মোবাইলে সেবা দিচ্ছে গ্রামীণফোন, আর রবির গ্রাহক সংখ্যা 5,75,00,000। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বাড়তি মার্কিন ট্যারিফ সহ নানা প্রতিবন্ধকতার মধ্যে গেল বছরের প্রথম 10 মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তৈরি পোশাকের রফতানি আয় বেড়েছে 15% বেশি। যদিও রাজনৈতিক সরকার না থাকায় ক্রয়াদেশ কমছে বলে দাবি উদ্যোক্তাদের। কমতে থাকা চীনের হিস্সা দখলে সবচেয়ে এগিয়ে ভিয়েতনাম। মন্দার কবলে পড়ে বাংলাদেশের রপ্তানি আয় যখন চলতি অর্থবছরের জুলাই বাদে বছর ব্যবধানে প্রতি মাসেই কমছে, তখন কিছুটা সুখবর দিল মার্কিন বাণিজ্য অধিদপ্তর অটেকজা। গেল জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 10 মাসের হিসাব তুলে ধরা অটেকজার হালনাগাদ পরিসংখ্যানে দেখা যাচ্ছে এই সময় বাংলাদেশ থেকে মার্কিন বাজারে গেছে 707 কোটি 61 লাখ ডলারের তৈরি পোশাক, যা 1 বছর আগের একই সময়ের তুলনায় 15.13% বেশি। 24 সাল সমস্যা কবলিত বছর গেছে, তো তখনকার সাথে তুলনা করলে এটা অ্যাকুরেট জিনিস আসবে না। আর আমরা যেটা ফিল করছি যে এই মুহূর্তে ইউএস মার্কেটে আমাদের রপ্তানি কিন্তু নেগেটিভের দিকে আছে এই মুহূর্তে, এবং গত কয়েক মাস যাবত ম্যাক্সিমাম কাস্টমাররাই একটু স্লো হয়ে গেছে, যে তারা যে নির্বাচন হোক, রাজনৈতিক সরকার ক্ষমতা আসুক, এরপরে তারা অর্ডার প্লেস করবে। কারণ এই পরিস্থিতিতে কোন দিকে যায় পরিস্থিতি, তারা কোনো রিস্ক নিতে চায় না। এই সময় চলমান বেইজিং ওয়াশিংটন বাণিজ্য যুদ্ধের পরিণতি হিসেবে চীন থেকে 949 কোটি 13 লাখ ডলারের পোশাক গেছে যুক্তরাষ্ট্রে, বছর ব্যবধানে কমেছে 32.38%। মার্কিন পোশাকের বাজার হিস্সা দ্রুত দখলে নিয়ে শীর্ষস্থানে থাকা ভিয়েতনামের রপ্তানি আয় দাঁড়িয়েছে 1416 কোটি 37 লাখ ডলারে, প্রবৃদ্ধি হয়েছে 11.5%। 8.57% প্রবৃদ্ধি নিয়ে মার্কিন বাজারে প্রতিবেশী দেশ ভারতের পোশাক রপ্তানি হয়েছে 439 কোটি 81 লাখ ডলারের। গেল বছরের প্রথম 10 মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিকারক শীর্ষ 5 দেশের মধ্যে ভারত ছাড়া বাংলাদেশ সহ বাকি দেশের পোশাকের দাম কমেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিল ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। পৌষের শেষ দিকে ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহে জবুথবু উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জনপদ। এতে সাধারণ মানুষের পাশাপাশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। তীব্র শীতে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা।
পৌষের শীতে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি, দেশের কয়েক জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জবুথবু সব বয়সী মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। উত্তরের জেলা পঞ্চগড়ে 3 দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি সেলসিয়াস। শীতের নাজেহাল উত্তরের জনপদ ঠাকুরগাঁও। দিনভর ঘন কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট। হিমবাতাস শীতের তীব্রতাকে আরও বাড়িয়েছে বহুগুণ। জীবিকার তাগিদে ঘর থেকে বের হলেও নিম্ন আয়ের মানুষদের মিলছে না কাজ। হাত পার অবস্থা খুবই খারাপ, এত শীতে আর আগের মতো এখনো পর্যন্ত ভাড়া নাই। তীব্র শীতে জ্বর, সর্দি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। ধারণ ক্ষমতার বেশি রোগী হাসপাতালগুলোতে। বমি করলো, সেই জন্য নিয়ে আসছি 5 দিন ধরে। বাচ্চার ডায়রিয়া হয়েছে, আমি 3 দিন যাবত এখানে আছি, তো আজকে মোটামুটি সুস্থ আছে। এদিকে তীব্র কুয়াশায় ফরিদপুরে ব্যাহত হচ্ছে পেঁয়াজের চাষাবাদ। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এজেন্ডা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালী করতে চান ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ওয়াশিংটন ডিসিতে শপথ শেষে এক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি। সোমবার ঢাকায় মার্কিন দূতাবাসে যোগ দেওয়ার কথা রয়েছে তার। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। আবারও চিরচেনা ঢাকায় ফিরলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তবে এবার ফিরেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে। গেল শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে শপথ নেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে রিগাস তাকে শপথ বাক্য পড়ান। শপথ শেষে এক প্রতিক্রিয়ায় ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, তিনি বাংলাদেশে ফিরতে পেরে অত্যন্ত আনন্দিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এজেন্ডা এগিয়ে নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালী করাই তার একমাত্র লক্ষ্য বলেও জানান মার্কিন এই কূটনীতিক। 2019 থেকে 2021 সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। নতুন এই রাষ্ট্রদূত সোমবার দায়িত্ব বুঝে নিতে পারেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সরকার বিরোধী আন্দোলন দমনে কঠোর অবস্থান ইরান। বিক্ষোভ বন্ধ না করলে মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। এদিকে ইরানকে স্বাধীন করতে যুক্তরাষ্ট্র সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিভিন্ন শহরে টানা 2 সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। বিক্ষোভের মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি জনগণের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানান। তার দাবি, কিছু মানুষ বিদেশি শক্তিকে খুশি করতে রাস্তায় নেমেছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের দেশের সমস্যার দিকে নজর দিতে বলেন। ইরান চাপের কাছে নতি স্বীকার করবে না বলেও জানান। এ অবস্থায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি পাঠিয়েছে ইরান। দেশটিতে চলমান সহিংসতার জন্য চিঠিতে যুক্তরাষ্ট্রকে দায়ী করেন ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বেআইনিভাবে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। অ্যাটর্নি জেনারেল হুঁশিয়ারি দিয়েছেন, বিক্ষোভকারীদের সৃষ্টিকর্তার শত্রু হিসেবে বিবেচনা করা হবে এবং তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। এবারে খেলার খবর। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে উত্তাপ ছড়াচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে কিং আবদুল্লাহ সিটি স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচটি মাঠে গড়াবে আজ রাত 1টায়। নতুন বছরে এল ক্লাসিকোর সামনে রেখে জয়ের লক্ষ্য দুদলের। এবারের ফাইনালের আগে বার্সার ফর্ম চোখ রাঙানি দিচ্ছে লস ব্ল্যাঙ্কোদের। চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে কাতালান ক্লাবটি। নিজেদের খেলা শেষ 8 ম্যাচের সবকটি জিতে উঠছে ফ্লিকের দল। আর শেষ 5 ম্যাচ জিতলেও খুব একটা স্বস্তিতে নেই রিয়াল। ইনজুরির কারণে রুডিগার, মেন্ডি, মিলিতাওদের পাবেন না কোচ। শঙ্কায় আছেন কিলিয়ান এমবাপ্পেও। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন তাজিন খন্দকার। রোজা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।